প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই একটি শোক সংবাদ জানাচ্ছি। আপনারা সকলে জানেন, আমাদের দেশের একজন অত্যন্ত পরিশ্রমী মেধাবী অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী তিনি রাতে প্রয়াত হয়েছেন। আমরা শোক জানিয়ে আজকে সেশনটি আরম্ভ করছি। আজকে সেশনটি আরম্ভ করার সময় প্রথমেই টলস্টয়ের একটা গল্পের কথা বলি। টলস্টয়ের গল্পটি হচ্ছে, বাংলায় গল্পটির অর্থ দাঁড়ায় তিনটি প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়? উত্তর ছিল বর্তমান সময়। আমরা এখন এই বর্তমান সময়ে বাস করছি এবং এই বর্তমান সময়টিকে আমরা কতটা ফলপ্রসূভাবে ব্যবহার করতে পারি এবং কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেটি চালিকা শক্তিটি আমাদের মাঝে। তাই আমরা যে যার মতো করে চেষ্টা করছি এবং এই সময়টির একটি ফলাফল হচ্ছে এই কোর্সটি। এভাবে একটি অনলাইনে কোর্সের আয়োজন করা হয়েছে এবং এটিকে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। আগের সবগুলি সেশন একটি লিস্টে কাজী সামিয়র শীর্ষে ফেসবুক ওয়ালে শেয়ার করা হবে। প্রত্যেকটি সেশনের লিঙ্কগুলো আছে, এটি সকলের জন্য উন্মুক্ত। এছাড়া গুগল ড্রাইভে এর জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশনসগুলো আছে, কিছু হ্যান্ড আউটস আছে, একটি বইয়ের লিঙ্ক আছে, সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। আর যে কেউ গবেষণায় আগ্রহী হলে তাকে আমি প্রথমেই বলি, সে আপনি যে বিষয় নিয়ে গবেষণা করুন, দুটি বিষয়ের পাঠ খুব জরুরি। একটি হচ্ছে সাহিত্য পাঠ, একটি হচ্ছে দর্শন পাঠ। সাহিত্য আমাদের দেয় ভাষা, আমাদের দেয় নানা রকম শব্দ চয়ন করার শক্তি, আমাদেরকে বিভিন্ন বাক্য গঠন সম্বন্ধে এক ধরনের আগ্রহ তৈরি করে এবং এক ধরনের বাক্য গঠনে কত ধরনের বৈচিত্র্য আসতে পারে সে সম্বন্ধে একটি ধারণা দেয়। এবং এটি কিন্তু নিয়মিত পাঠ করে করে এক ধরনের অভ্যাসের ব্যাপার। এইভাবে করেই সাহিত্য পাঠ থেকে নানা রকম শব্দ চয়ন, নানা রকম বাক্য গঠনের সাথে আমরা পরিচিত হই। এবং তার সাথে সাথে আরেকটি দরকার, সেটি হচ্ছে দর্শন। সাহিত্য যেমন ভাষার বৈচিত্র্য দেয়, দর্শন সেরকম আমাদের চিন্তার বৈচিত্র্য দেয়। যে চিন্তার সাথে চিন্তার মিতালি, আবার চিন্তার সাথে চিন্তার সংঘর্ষ, এটি বুঝবার জন্য দর্শন পাঠটিও জরুরি। আশা করি যে যারা সাহিত্যে আগ্রহী, যারা দর্শনে আগ্রহী এবং গবেষণায় আগ্রহী, তারা এই তিনটির মাঝে এক ধরনের সম্মিলন করতে পারবেন। তাই একজন ভালো গবেষক হবার জন্য যে কারণে সাহিত্য এবং দর্শন পাঠ এটির অভ্যাস রাখাটা প্রয়োজন। আচ্ছা, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে রিসার্চ ডিজাইন পার্ট 2, কোয়ালিটেটিভ রিসার্চ। আগের দিন আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ সম্বন্ধে একটি ধারণা উপস্থাপন করেছিলাম। আজকে আমরা করব কোয়ালিটেটিভ রিসার্চের বিষয়। প্রথমেই বলে রাখি, আপনার কমেন্ট বক্সেও দেখতে পাচ্ছেন যে একটা আউটলাইন দেয়া আছে। এই আউটলাইনে প্রথমে আমরা যে কথাগুলো বলেছি, যে কোয়ালিটেটিভ রিসার্চের 4টা মেজর টাইপস আছে। মেজর টাইপসগুলো নিয়ে আজকে খুব দীর্ঘ আলোচনা হবে না। এটি জন্য ডিটেল পড়বার জন্য একটি লিঙ্কও আপনাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে, সেটিতে ক্লিক করলে আপনারা লিঙ্কটা পাবেন। এছাড়া কমেন্টে দেখবেন শেষে আরেকটি লিঙ্ক আছে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের শেষেও একটা নোটস আছে, সেখানেও বিভিন্ন টাইপসে কোয়ালিটেটিভ রিসার্চ সম্বন্ধে আপনারা একটা ধারণা পাবেন। যেমন 4টা মেজর টাইপসের মধ্যে হচ্ছে এথনোগ্রাফি, ফেনোমেনোলজি, কেস স্টাডি অ্যান্ড গ্রাউন্ডেড থিওরি। খুব সহজভাবে হচ্ছে এথনোগ্রাফি হচ্ছে সাধারণত একটি কালচারের মাঝখানে দীর্ঘদিন বাস করে সেখান থেকে তাদের কালচারটিকে বোঝা, তাদের মাঝে থেকে
তাদের অনুভূতি, তাদের জীবনাচরণ এর সাথে মিশে গিয়ে এক ধরনের গবেষণা করা হয়। সাধারণত অ্যানথ্রোপোলজিস্টরা এটি ব্যবহার করেন। ফেনোমেনোলজি গবেষণা হচ্ছে যে আমি বাইরে থেকে একটি আইডিয়া নিয়ে নয়, যারা গবেষণায় আমাকে ইনফরমেশন দিচ্ছে তাদেরকে আমরা পার্টিসিপেন্ট মনে করছি, তারা কিভাবে পৃথিবীকে দেখছেন, তারা কিভাবে বাস্তবকে দেখছেন। আরেকটি হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি হচ্ছে আপনি হয়তো একজন দুজন সম্বন্ধে অনেক ডিটেইল জানলেন, সেখান থেকে আপনি এক ধরনের ধারণা নিচ্ছেন, সেটার থেকে এক ধরনের বিশ্লেষণ করছেন। আরেকটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি, যে নানা রকম বিষয় ধরে সেখান থেকে আপনি একটা ইন্ডাক্ট করে এক ধরনের একটা প্যাটার্ন বা একটা থিওরি আবিষ্কার করছেন। এখানে আমি শুধু নামগুলোই বললাম, একটু ডিটেইলের জন্য আপনার লিঙ্কটা দেখতে পারবেন। কারণ আজকে রিসার্চ ডিজাইনের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সে আপনি এথনোগ্রাফি, ফেনোমেনোলজি, কেস স্টাডি, গ্রাউন্ডেড থিওরি যেদিকেই যান, মোটামুটি কোয়ালিটেটিভ রিসার্চ করবার ডিজাইন অ্যান্ড প্রসেসটি প্রায় সবগুলোর ক্ষেত্রে একই রকম। সেজন্য আমি কমন ডিজাইনটি নিয়ে কথা বলছি, ডিজাইন অ্যান্ড প্রসেস। ডিজাইন অ্যান্ড প্রসেসে কতগুলো বিষয় আসলে শুরুতে মাথায় রাখতে হবে। যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা রিলাই করছি টেক্সটের উপর, ইমেজের উপর। টেক্সট, ইমেজ এগুলোর উপর আমরা নির্ভর করছি, এগুলো হচ্ছে আমার সোর্স অফ ইনফরমেশন। তারপরে এখানে কিন্তু গবেষকের ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ, তার পলিটিক্যাল স্ট্যান্সেস এগুলো রিফ্লেক্ট করতে পারে। যে এখানে আপনি আনবায়াসড এ দাবি আপনার করার দরকার নেই, এখানে এটা অনেক সাবজেক্টিভ রিসার্চ। শেষে আজকে রাইটিং স্ট্র্যাটেজির সময় বলবো যে এখানে আই উই এভাবে লেখা যায়। তবে এটার একটা সিস্টেমেটিক প্রসেস আছে। এই প্রসেসটি, এই প্রসিডিউরটি সম্বন্ধে জানার থাকাটা দরকার। যেমন সাধারণত কোয়ালিটেটিভ রিসার্চগুলো হয় একটা ন্যাচারাল সেটিংয়ে। এখানে এক ধরনের ফেস টু ফেস ইন্টারাকশন থাকে, যে রিসার্চারের সাথে যাদের সাথে রিসার্চ করা হচ্ছে তাদের এক ধরনের প্রত্যক্ষ সম্পর্ক থাকে, এক ধরনের ফেস টু ফেস ইন্টারাকশন থাকে। এখানে রিসার্চার নিজেই একজন কি ইনস্ট্রুমেন্ট, যে তিনি এক্সামিনিং ডকুমেন্টস করছেন, তিনি অবজার্ভ করছেন, তিনি ইন্টারভিউ করছেন। এছাড়া মাল্টিপল সোর্স থেকে ইনফরমেশন আসতে পারে, সেগুলোকে তিনি গ্রহণ করছেন। তারপরে এটা সাধারণত ইন্ডাকটিভ অ্যানালাইসিস হয়। ইন্ডাকটিভ অ্যানালাইসিস মানে আপনি নানা জনের কাছ থেকে তথ্য নিয়ে, নানা জনের বক্তব্য নিয়ে আপনি এক ধরনের প্যাটার্ন বের করতে পারছেন। আজকে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, কোডিং, সেখান থেকে আপনি ক্যাটাগরি করছেন, থিম আসছেন। সাধারণত এটি বটম আপ, যে যাদের উপর রিসার্চ করা হচ্ছে তাদের কাছ থেকেই এক ধরনের গবেষণাটি একটা রূপ পাচ্ছে। তার মানে এখানে পার্টিসিপেন্টদের অনেক বেশি এখানে যুক্ত হবার সুযোগ আছে, যে বিভিন্ন থিমগুলোকে অর্গানাইজ করা, বিভিন্ন থিমগুলোকে ইভলভ করার ক্ষেত্রে। এখানে পার্টিসিপেন্টস মিনিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে মাল্টিপল মিনিংস আসতে পারে। অর্থাৎ যারাই গবেষণা পার্টিসিপেন্ট তারা বিষয়টিকে কিভাবে দেখছেন সেটি এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অনেকটা এমার্জেন্ট ডিজাইন হতে পারে, যে আপনি একটা প্রিকনসিভ আইডিয়া নিয়ে গেলেন, কিন্তু এখানে আপনার একটা ফ্লেক্সিবিলিটি দরকার, যে ওখানে নানা রকম প্রয়োজনে, নানা রকম বিশ্লেষণে দেখা যাচ্ছে যে আপনার ডিজাইনটি পরিবর্তন হচ্ছে। তাই এখানে এক ধরনের ফ্লেক্সিবিলিটি দরকার, এবং তার সাথে সাথে এক ধরনের আপনার একটা থিওরিটিক্যাল লেন্স থাকতে পারে, এবং সেটি জরুরি। এবং এই থিওরিটিক্যাল লেন্সের বেসিসেই আপনার রিসার্চ কোশ্চেনটা ফর্ম হবে, আপনার অ্যানালাইসিস প্রসিডিওরটা ঠিক হবে। এবং এটা অনেকটা ইন্টারপ্রিটেটিভ, যে আপনি অনেকটা সাবজেক্টিভ, যে এবং যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের হিস্ট্রি, তাদের কনটেক্সট, এগুলো এই গবেষণার ক্ষেত্রে খুব জরুরি, এবং এখানে মাল্টিপল ভিউজ আসতে পারে। আরেকটি বিষয় এটার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চের সাধারণত এক ধরনের হোলিস্টিক
এক ধরনের ভিউ থাকে, অর্থাৎ আমরা একটা কমপ্লেক্স পিকচার, একটা লার্জার পিকচার আমরা এখানে ড্র করছি। আচ্ছা, এখন পর্যন্ত কথাগুলো একটু হয়তো অ্যাবস্ট্রাক্ট হলো। আমরা যখন আজকে যেটি নিয়ে একটু বেশি সময় আমাদের ব্যয় করা হবে, কিভাবে আমরা কোড করব, কিছুটা হাতে কলমে প্র্যাকটিস করা, তার জন্য এইগুলো ছিল এক ধরনের আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকড্রপের পরে এখন একটু আসি আমরা একটু অ্যাপ্লাইড সাইডে, যে কিভাবে ইনফরমেশন আমরা কালেক্ট করি। সাধারণত কয়েকটা টুল ব্যবহার করা হয়, যেমন অবজারভেশন, ইন্টারভিউজ, ফোকাস গ্রুপ ডিসকাশন, ডকুমেন্ট অ্যানালাইসিস, অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করা হয়। আবার সেশন 2 এর কথা একটু স্মরণ করছি। সেশন 2তে স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড কোশ্চেন নিয়ারের কথা বলা হয়েছিল বা চেকলিস্টের কথা বলা হয়েছিল। এটি আপনারা সেশন 1 and 2 একসাথে লিংক দেয়া আছে, সেখানে আপনারা দেখতে পারবেন। সেশন 1 and সেশন 2 যে সেশন, যেটি একসাথে একটি লিংক আছে, সেখানে আপনারা দেখতে পারবেন এগুলো সম্বন্ধে কথা বলা হয়েছে। এখানে কিন্তু কতগুলো এথিক্যাল প্রসিডিওর মেনটেন করা খুব জরুরি। যেমন যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের একটা কনসেন্ট লেটার নিতে হবে, যে আমি ওইখানে অংশগ্রহণ করছি, আমি স্বেচ্ছায় অংশগ্রহণ করছি, সে বিষয়ে তাদের একটি অনেক ক্ষেত্রে লিখিত এক ধরনের অনুমোদন থাকতে হবে। এখানে কনফিডেন্সিয়ালিটিটা গুরুত্বপূর্ণ, তা যারা পার্টিসিপেন্ট তাদের নাম কোথাও প্রকাশ করা হবে না। ইভেন আপনার মূল গবেষণা হয় তাদেরকে নানা রকম কোড বা কোনো ছদ্ম নামে তাদেরকে চিহ্নিত করা হবে, তাদের নাম পরিচয় কোথাও প্রকাশিত হবে না। যারা পার্টিসিপেন্ট তাদের রাইট টু উইথড্র আছে, তারা যে কোনো সময় চাইলে এখান থেকে উইথড্র করতে পারেন, যে আমি আর অংশগ্রহণ করতে চাচ্ছি না, সেখানে কোনো রকম তাকে জোর করা যাবে না। এবং তিনি যদি বলেন যে আমি যা বক্তব্য দিয়েছি সেটা আপনি গবেষণায় ব্যবহার করতে পারবেন না, তাহলে এথিক্যাল প্রসিডিউর অনুযায়ী সেই তথ্যগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আসি যে এই বক্তব্যগুলোকে সাধারণত অনুমতি নিয়ে রেকর্ড করা হয়, পিকচার নেওয়া হয়, ভিডিও করা হয়, এগুলো আপনার এক ধরনের সংরক্ষণ করতে হবে। তারপরে আরেকটা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফিল্ড নোটস। গবেষকের জন্য ফিল্ড নোটসটি খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যেটা অবজার্ভ করলেন, এখানে আপনি যা চিন্তা করলেন, সেগুলো আবার আসি পুরানো সেই বিষয়টি, যে নোটসে, যে আপনি এই জায়গাতে নোটস নেবেন, এখানে আপনার নিজের রিফ্লেকশনের জন্য একটা মার্জিন রেখে দেবেন। এরপরে যেটা একটি টায়ার্ডসাম বিষয়, কিন্তু যেটি কোয়ালিটেটিভ রিসার্চের জন্য করাটা খুব দরকার, সেটি হচ্ছে এই যে আপনি তথ্যগুলোকে রেকর্ড করলেন, সেগুলোকে ট্রান্সক্রাইব করা, যে আপনি যা শুনেছেন সেগুলো সব কথাগুলো এখানে হুবহু লেখা। এটা একটি টায়ার্ডসাম বিষয়, কিন্তু এই কাজটি করতে হবে, কারণ এটির উপরেই নির্ভর করে আপনার এর পরের গবেষণার প্রসেসগুলো হবে। যে তার মানে এগুলো হচ্ছে আপনার র ইনফরমেশন, যে ট্রান্সক্রিপ্টস, ফিল্ড নোটস, ইমেজেস এটসেট্রা, এগুলো হচ্ছে আপনার র ইনফরমেশন। এরপরে আপনার প্রসেসটি হচ্ছে সেগুলোকে অর্গানাইজিং অ্যান্ড প্রিপেয়ারিং ফর অ্যানালাইসিস। কিভাবে করা হবে সেটি আজকের আলোচনার বিষয়। তো এরপরে অর্গানাইজ করছেন, এবং এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেকটা ইনফরমেশন পড়বেন, প্রত্যেকটা ইনফরমেশন পড়বেন। এখন আসি যেটি কোয়ালিটেটিভ রিসার্চের মূল বিষয়, কোডিং করা। চেষ্টা করবে একটি উদাহরণ দিয়ে দিয়ে বিষয়টিকে বলবার। প্রথমে একটু অ্যাবস্ট্রাক্ট ভাবে যাই, তারপর আবার এখানে ফিরে আসি। প্রথমে হচ্ছে আপনি এই যে টোটাল ইনফরমেশনগুলো ট্রান্সক্রাইব করলেন, সবগুলো করলেন, এখান থেকে আপনি একটা কয়েকটি সেন্স নিজে নেবার চেষ্টা করবেন, যে আসলে কি বক্তব্য আছে এখানে, মূল বক্তব্য কি, এখানে মূল এদের রিফ্লেকশন কি, এখান থেকে কি কি আইডিয়া আপনি পান, সেগুলোকে আপনি জট ডাউন করুন। যে সবগুলো ডকুমেন্টগুলো আমি পড়ে আমি এরকম একটা আইডিয়া পেলাম, যে আমার বিষয়টি সম্বন্ধে
যারা এখানে গবেষণা পার্টিসিপেন্ট তাদের ইনফরমেশন থেকে আমি এরকম একটি আইডিয়া পেলাম। এর জন্য অনুশীলনীর জন্য একটা ভালো উপায় হচ্ছে একটা ডকুমেন্ট আগে বেছে নিন। সে একটা ডকুমেন্ট বেছে সেটা একটা ইন্টারভিউ হতে পারে। এক্ষেত্রে আবার আপনাদেরকে সেশন 2 কে স্মরণ করছি, সেদিন একটি টাস্ক ছিল, আজকেও আবার সেই টাস্কগুলোকে ব্যবহার করা হবে। অথবা যারা আগে টাস্কটি করেননি তাদেরকে নতুন করে টাস্কটি করবার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি যখন একটা ডকুমেন্ট বেছে নিন, তারপর প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কি বিষয়, এটা কি বিষয়ে বলছে, সেগুলোকে আপনি জট ডাউন করুন যে এই বিষয় নিয়ে বলছি। এরপরে এখানে কিন্তু শুধু যেটা বলছে সেটা না, এখন থেকে মূল গবেষকের কাজ। এর আগ পর্যন্ত কিন্তু এক ধরনের সাংবাদিকের কাজ ছিল যে আপনি তথ্য নিয়ে এসছেন, তথ্যগুলোকে লিখেছেন, তথ্যগুলোকে প্রকাশ করেছেন। আন্ডারলাইং মিনিংটা কি, এটাকে এখানে মার্জিনে লিখুন যে আচ্ছা এই কথাটা বলেছি, এটার অর্থ কি এই, আপনার বিশ্লেষণ কি বলে, আপনার বিশ্লেষণ কি বলে যে এইটার পিছনের অর্থ, গুড়ো অর্থটি এই, বা এটা পিছনে ব্যাকগ্রাউন্ড, পিছনে কারণটি এই। এটাই হচ্ছে আপনার রিফ্লেকশন। এতক্ষণ পর্যন্ত তথ্য প্রদানকারী তিনি তথ্য দিয়েছেন, এখন থেকে হচ্ছে আপনার কাজ আরম্ভ। আপনি আন্ডারলাইং মিনিংটা লিখলেন। এখন আপনি তো কয়েকটা ইন্টারভিউ নিয়েছেন, কয়েকজনের কাছ থেকে তথ্য নিয়েছেন, সেই তথ্যগুলোকে একটু আগে যে প্র্যাকটিসটির কথা বললাম সেগুলোকে আপনি প্রত্যেকটিকে একইভাবে যাচাই করুন যে এখানে উনি এটা বলেছেন ওভারঅল আইডিয়াই, আর উনার পার্টিকুলার আন্ডারলাইং মিনিংটা কি সেগুলোকে এখানে লিখুন। এরপরে আপনার কাজ যেটি আরম্ভ হবে, সবগুলো তো আন্ডারলাইং মিনিং করলেন, এখন আপনি কয়েকটা কলাম করুন। উনাদের টোটাল যে বক্তব্যগুলোকে আপনি যে আন্ডারলাইং মিনিংগুলো করেছেন সেগুলোকে আপনি আপনার লিস্টের কাছে রেখে কয়েকটি কলাম করুন। দেখবেন অনেকের মাঝখানে যেই বিষয়গুলো এসছে সেগুলোকে আপনি একটা মেজর টপিকস হিসেবে একটা লিস্টে রাখতে পারেন যে এই টপিকসগুলো, এরপরে আসবো এইগুলো সবগুলোই কিন্তু আপনার রিসার্চ কোশ্চেনের সাথে যুক্ত। রিসার্চ কোশ্চেনের বিষয়টিতে আবার আসবো, কিন্তু আপনার এখানে মেজর টপিকসগুলো কি কি। আবার কোনো একটা বিষয় হতে পারে কোনো একজন বলেছেন আর কেউ বলেননি, সেটাও হতে পারে, তাহলে একটা ইউনিক টপিক এসছে সেটা কি। আর একদম টপিকও আসেনি, কিছুই আসেনি, কিছু লেফট ওভার, সেগুলোকেও আপনি লিখুন। যেখানে দেখিবে ছাই, কোনোটা কি আসলে ফেলে দেওয়া যাবে না, যে মেজর টপিকস এগুলো আসছে, যে মেজর সমস্যাগুলো হয়তো এগুলো, কিন্তু কতগুলো ইউনিক সমস্যা এসছে সেগুলো লিস্ট। আর আরেকটা হচ্ছে আছে লেফট ওভার, মানে কতগুলো আছে আসলে আপনি রিলেট করতে পারছেন না, কিন্তু সেগুলোকে লিখে রাখুন। তারপরে আবার সেই লিস্টটা নিয়ে আপনার আগের ইনফরমেশনের কাছে চলে যান, আবার আগের ইনফরমেশনের কাছে চলে যান যে এই এই মেজর টপিকগুলো এসছে। এখন এই মেজর টপিকগুলোকে আপনি আপনার বুঝবার জন্য আপনি কিওয়ার্ডস দিতে পারেন। কেউ কালার ব্যবহার করে যে এই টপিকটার জন্য আমি এই কালার, এই টপিকটার জন্য এই কালার, এই টপিকটার জন্য এই কালার, এগুলো। বা কেউ হয়তো নাম্বার ব্যবহার করে যে এই টপিকটা আমি 1 নাম্বার, এই টপিকটাকে আমি 2 নাম্বার, এভাবে করে আমি আমার কোডগুলোকে দিচ্ছি। এখন আবার আপনি আপনার মূল ডকুমেন্টে চলে যান, সেখানে এখন আপনি লিস্ট করুন যে এগুলোকে আমি এই ক্যাটাগরিতে ফেলছি, এই বক্তব্যগুলোকে এই ক্যাটাগরিতে ফেলছি, এই বক্তব্যগুলোকে এই ক্যাটাগরিতে ফেলছি, মানে এইভাবে করে আপনি নতুন নতুন এগুলোতে কোড দিন। এরপরে এখন আসি, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এতক্ষণ পর্যন্ত তো শুধু সংখ্যায় বসানো হলো। শুরুতে আজকে বলেছিলাম যে শব্দ ভাষার বৈচিত্র্য এবং দর্শন চিন্তা, এই দুটি গবেষকের জন্য খুব গুরুত্বপূর্ণ, যার রিফ্লেকশন এখন আপনার পড়বে। এই যে এক একটা ক্যাটাগরি, এগুলোকে ডেসক্রাইব করার জন্য ভালো ভালো শব্দ কি কি হয় সেগুলোর আপনি লিস্ট করুন, যে এগুলো তো আমি ক্যাটাগরি পেলাম, এর জন্য এটাকে আমি কি কি ভাষায় লিখতে পারি। এখানে কিন্তু আপনার একটা ইন্টার রিলেশনশিপ থাকতে পারে, যে এই বক্তব্যের সাথে এই বক্তব্যের মিল আছে, এই বক্তব্যের সাথে এই বক্তব্যের মিল আছে, এগুলো থেকে আপনার এক ধরনের ইন্টার রিলেশনশিপ হতে পারে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে, সেগুলোকে আপনি আপনার বাক্যে লিখুন। তারপরে প্রত্যেকটা
আপনার ক্যাটাগরির জন্য আপনি ডেসক্রিপশন লিখুন। এই ডেসক্রিপশনটাই হচ্ছে আপনার মেধার পরিচয়, যে এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন। আমি আসবো রাইটিং এর ক্ষেত্রে, যে এখানে প্রয়োজনে উনাদের বক্তব্যগুলোকে আপনি কোটেশন হিসেবে ব্যবহার করতে পারেন, যে উনি আর এই কথা বলেছেন। অবশ্যই তাদের নাম মেনশন করবেন না, যদি আপনি এথিক্যাল প্রসিডিউরে বলে থাকেন যে আপনার পরিচয় ডিসক্লোজ করা হবে না, যে X1 says, বা যেভাবে লিখবেন, যে কোনো কোড, তাদেরকে কোনো সিউডোনেম দিয়ে, যে প্রত্যেকটা ক্যাটাগরি পক্ষে আপনার ডেসক্রিপশন লিখুন। এখানে কিন্তু এক ধরনের ফ্লেক্সিবল মাইন্ড থাকাটা জরুরি, যে আপনার প্রয়োজন যদি হয় যে রিকোড করার, রিকোড করবেন, যে হ্যাঁ আগে এরকম বলেছিলাম কিন্তু না, এটা এরকম হতে পারে। এবং আরেকটা ব্যাপার বলে রাখছি, কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করবে। একই তথ্য নিয়ে আপনি এক কাজ করবেন, আপনার বন্ধু সেই একই বিষয় নিয়ে গবেষণা করলে তার কোডিং ক্যাটাগরি এগুলো ডিফারেন্ট হতে পারে, এবং এটার ক্ষেত্রে এটা ভালো ওটা খারাপ এভাবে হয়তো জাজও করা যায় না। আচ্ছা, এখন আসি এই ডেসক্রিপশন গুলো থেকে, তো তাহলে আপনার বিভিন্ন থিম গুলো আসলো, এই যে আপনি ডেসক্রাইব করলেন বিভিন্ন ক্যাটাগরি, সেগুলোকে আপনি বিভিন্ন থিমে বা বিভিন্ন ডেসক্রিপশনে আপনি আলাদা করলেন। তারপরে এই যে প্রত্যেকটা থিমের মাঝখানে আপনি এক ধরনের ইন্টার রিলেশন বের করলেন, এবং এইগুলোর থিমগুলোর যে আপনার ইন্টারপ্রিটেশন সেটি আপনি লিখছেন, যে এই থিমগুলোর ইন্টারপ্রিটেশন অফ মিনিংস এগুলো, এটাকে আপনি এভাবে লিখছেন। এখন পর্যন্ত একটু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, এরপরে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এটার ক্ষেত্রে আবার আসি, যে হোয়াট ইজ রিসার্চ, আগে যেটি কথা বলেছিলাম, হোয়াট ইজ রিসার্চ। হোয়াট ইজ রিসার্চ হচ্ছে রিসার্চ জাস্ট তিনটা বিষয়ের মাঝখানে কানেকশন, থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আপনার ইস্যু এবং মেথোডোলজি। আমরা আগে মেথডটির কথা বললাম, যে আপনার ইস্যুর সাথে মেথড এভাবে নিচ্ছেন। এখন এটার সাথে থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সম্পর্কের ক্ষেত্রে আবার আমরা শুরুতে আসি, যে সম্পর্কগুলোকে কিভাবে হবে। রিসার্চ কোশ্চেন, এখন আসি, যে আমি একটা গবেষণার এক্সপেরিয়েন্স থেকেই বলি, যার সাথে আপনার একটু আগে যে ধাপগুলো বললাম সেই ধাপগুলো একটা রিফ্লেকশন। প্রথমে হচ্ছে একটা রিসার্চ কোশ্চেন, যে একটা থিওরিটিক্যাল অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা থাকতে হবে। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আপনাকে কি করতে সহায়তা করে, একটি হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেনটাকে ফর্ম করতে। যে থিঙ্ক রিড অ্যান্ড রাইটে বলেছিলাম, এবং আপনাদেরকে যেটি একটি রিসার্চের নোটস দেওয়া হচ্ছে, যেটি নিয়ে আজকে আর একটু হোমওয়ার্ক আছে, যে শুরুতে আপনাদের একটা ব্রড কোশ্চেন থাকবে, তারপর একটা শর্ট কোশ্চেন আসবে, তারপর একটি স্পেসিফিক কোশ্চেন আসবে। এই স্পেসিফিক কোশ্চেনটি ফর্ম করার ক্ষেত্রে আপনি আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটিকে ব্যবহার করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনি কোড, ক্যাটাগরি এগুলো করতে পারেন। যেমন একটি রিসার্চের অভিজ্ঞতা বলি, যে মনে করুন যে আমরা গবেষণা করতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তাদের ভায়োলেন্স নিয়ে তাদের পারসেপশন কি। আচ্ছা, এখন এটি করবার জন্য আমরা কি করতে পারি। এটি করবার জন্য আমরা প্রথমে, আচ্ছা ভায়োলেন্সকে তো আমাকে সংজ্ঞায়িত করতে হবে, এর অনেকগুলো সংজ্ঞা আছে। আমি ফার্স্টে করলাম যে আমার ব্রডার কোশ্চেন হচ্ছে এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পিস ভায়োলেন্স নিয়ে তাদের পারসেপশন কি। তারপরে আমি মনে করেন যে একটা ফ্রেমওয়ার্ক, সহজ ফ্রেমওয়ার্ক বেছে নিলাম, যে গ্যালটেঙ্গিয়ান ফ্রেমওয়ার্ক, যে ভায়োলেন্স হচ্ছে তিনটি বিষয়ের সমন্বয়, তিন ধরনের ভায়োলেন্স: স্ট্রাকচারাল, ডাইরেক্ট অ্যান্ড কালচারাল ভায়োলেন্স। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটি স্পেসিফিক হয়ে গেল, যে ভায়োলেন্স এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ডাইরেক্ট, কালচারাল অ্যান্ড স্ট্রাকচারাল ভায়োলেন্সকে কিভাবে ইন্টারপ্রিট করে। ওকে, তারপরে
তাদের সাথে যখন কথা বললাম তাদের হয়তো জীবনের অভিজ্ঞতা, তাদের সমাজ সম্বন্ধে তাদের ব্যাখ্যা, এগুলোকে আমি গ্রহণ করলাম। এইভাবে করে তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া, এবং সেখানে হয়তো ওরা অনেক চমৎকার চমৎকার কথাও বললো যেগুলোকে আমি প্রয়োজনে আমি থিম আকারেও ব্যবহার করতে পারি। এখন টোটাল ইনফরমেশনগুলো আমি রেকর্ড করলাম, যেগুলো সেগুলোকে আমি লিখলাম। লিখবার পরে আমি হয়তো ফার্স্টে দেখছি যে আচ্ছা এই কথাগুলো, এগুলো কতগুলো ইউনিক টপিক তিনি বলেছেন, যে এ ধরনের তাদের জীবনে এরকম কতগুলো সমস্যা হয়েছে। আবার এর মধ্যে হতে পারে যে কোনো কোনো ছাত্রী বলেছেন যে তাদেরকে এইভাবে অ্যাসাল্ট করা হচ্ছে, এগুলো এক ধরনের ডাইরেক্ট ভায়োলেন্স। কোনো কোনো ছেলে হয়তো বলেছে যে তাদেরকে পাড়ায় এইভাবে হেনস্থা করা হয়, এইভাবে তাদের মারা হয়। এইভাবে করে কতগুলো টপিকস আসলো, যে কতগুলো ডাইরেক্ট। কেউ কেউ হয়তো বললো যে কতগুলো জায়গায় স্ট্রাকচারাল আছে, যে আমি এই জেলার মানুষ সেই জন্য আমাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয় না, বা আমি এই জেলার মানুষ সেই জন্য আমাকে বঞ্চিত করা হয়। কতগুলো ক্ষেত্রে হয়তো তিনি দেখাতে পারেন যে কারণ এইখানে এই ধরনের আইন আছে। আবার কতগুলো ক্ষেত্রে হয়তো হতে পারে যে কালচারাল ভায়োলেন্স, যে আমার দাঁড়িয়ে আছে এজন্য তারা আমাকে এইভাবে করে ব্যাখ্যা করে। এটা হয়তো কোনো স্ট্রাকচারাল বা ডাইরেক্ট বিষয় না, কিন্তু এটা হয়তো কালচারাল বিষয়। বা আমি এরকম পোশাক পরি তাই আমার সাথে এরকম বিহেভ করে, তার মনে হচ্ছে যে এগুলো হচ্ছে এক ধরনের কালচারাল ভায়োলেন্স। ওকে, তার মানে ড্রেস, এগুলো কতগুলো আপনার কোড আসলো। তারপরে আপনি এই কোডগুলোকে, এগুলো আপনার কতগুলো মেজর টপিক হলো, কতগুলো হয়তো কেউ একজন বলছে সেই রকম বিষয় আর কেউই বলেনি, একটা ইউনিক টপিক আসতে পারে, যে তিনি বলেছেন যে এই ধরনের একটা ভায়োলেন্স আসছে যেটা হয়তো আপনার আগে চিন্তার মধ্যে ছিল না। এবার কতগুলো হতে পারে যেগুলোকে আপনি হয়তো তিনটা ক্যাটাগরি কোনোটা দিয়ে বিশ্লেষণ করতে পারছেন না, তাতে কোনো অসুবিধা নেই, সেগুলোকে আপনি লেফট ওভারে রেখে দিলেন। এরপরে আপনি আবার আপনার মূল ডকুমেন্টে চলে আসলেন, যে আপনি কিন্তু কোড করে ফেলেছেন যে মেজর টপিকের মধ্যে আসছে সেক্সুয়াল অ্যাসাল্ট, তারপরে ফিজিক্যাল অ্যাসাল্ট, এগুলো। আচ্ছা, এগুলো ডাইরেক্ট অ্যাসাল্টের মধ্যে যায়। কতগুলো জায়গায় হচ্ছে বঞ্চিত, এইভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, যেগুলো স্ট্রাকচারাল ভায়োলেন্সের মধ্যে যায়, যেগুলো আইনগতভাবে বা স্ট্রাকচারের ক্ষেত্রেই হচ্ছে। আবার কতগুলো ক্ষেত্রে হয়তো হতে পারে যে কালচারাল ভায়োলেন্স, যে এটা আসলে আইনে নেই কিন্তু বাস্তবে আমার গায়ের রং এমন হলে আমার সাথে এইভাবে ব্যবহার করে, বা আমার পোশাক এরকম পরলে এরকম ব্যবহার করে। তার মানে এইভাবে করে আপনি টোটাল বিষয়গুলোকে আপনি আবার হচ্ছে আপনার যে তিনটা ভাগে, তিনটা ক্যাটাগরিতে শুরুতে ভাগ করে নিলেন, তাহলে এগুলো কালচারাল ভায়োলেন্স, এগুলো স্ট্রাকচারাল ভায়োলেন্স। এরপরে এই যে তাদের বিভিন্ন কথা থেকেও আসতে পারে যে স্ট্রাকচারাল ভায়োলেন্সের মধ্যে এই ধরনের ভায়োলেন্স আছে, সে ট্রান্সপোর্টের ক্ষেত্রে এরকম ভায়োলেন্স আছে, বা হচ্ছে স্ট্রাকচারাল ভায়োলেন্স এই স্কুল অ্যাক্সেসের ক্ষেত্রে এরকম ভায়োলেন্স আছে, এরকম তারা নানা কথা বলতে পারেন। সেগুলোকে আপনি বিভিন্ন থিমগুলোকে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে আপনি নিয়ে আসলেন। তাহলে আপনার এরপরে অ্যানালাইসিসের সময় যে কি কি ধরনের ভায়োলেন্স আসছে, সেখানে আপনার লিস্ট আসলো যে এরকমের যে ফিজিক্যাল এক ধরনের হচ্ছে পাড়ায় এ ধরনের ব্যবহার, বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে এ ধরনের ব্যবহার এরকম ভাবে, বা পোশাকের জন্য এর ধরনের ব্যবহার, এরকম বিভিন্ন আপনার থিমগুলোকে ইভলভ হলো। তার মানে এরপরে আপনার আবার খুঁজতে হবে যে এই যে এখান থেকে কি আপনি আপনার রিসার্চ কোশ্চেনটার অ্যান্সারটা পেয়েছেন কিনা। আবার একটু রিক্যাপ করি, কারণ এই কোডিং এর এই বিষয়টি শুরুতে একটু অ্যাবস্ট্রাক্ট থেকে বলেছি, তারপর একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এখন আবার আমি একটু রিক্যাপ করি, কিন্তু এইবার আবার রিক্যাপের ক্ষেত্রে উদাহরণ আর অ্যাবস্ট্রাক্ট ফর্ম দুটোর একটা সমন্বয় করার চেষ্টা করছি। যে ফার্স্টে আপনার রিসার্চ ডিজাইনে আসলেন, যে এখানে মাল্টিপল মিনিং আসতে পারে, এখানে পার্টিসিপেন্টরা তাদের মতো করে একটা ব্যাখ্যা করতে পারে, এগুলো সব কিছুর রাইট তাদের আছে। আপনি তাদের ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে তাহলে আবার একটু আসি, যে আপনি যে রিসার্চ কোশ্চেনটা দাঁড় করেছেন সেটা যদি একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের বেসিসে হয়, তারপর তার অনুযায়ী আপনি নানা রকম কোশ্চেনগুলোকে ফর্ম করলেন, যে সরাসরি আপনি ডাইরেক্ট ভায়োলেন্স কি বলেন, আপনি স্ট্রাকচারাল ভায়োলেন্স কি হয়েছে, কালচারাল ভায়োলেন্স কি হয়েছে, এটা হয়তো আপনার জন্য সহজে তাকে প্রশ্ন করার জন্য কমিউনিকেটিং হবে না। তাকে হয়তো যে আপনার জীবনের অভিজ্ঞতা বলুন, আপনার পাড়ার অভিজ্ঞতা বলুন, আপনার শৈশবের অভিজ্ঞতা বলুন, আপনার ট্রান্সপোর্টের ক্ষেত্রে অভিজ্ঞতা বলুন, তারপরে এরকম কথার পিঠে কথা, যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইউনিক কথা এসছে যেটা আপনার আগে মাথায় ছিল না, এগুলো সবগুলো আপনি রেকর্ড করে আপনি ট্রান্সক্রাইব করলেন। অবশ্যই এথিক্যাল প্রসিডিউরগুলো মেনটেন করে, যে তার কনসেন্ট লেটার নিলেন,
তারপর তার রাইট টু ড্র যেটা আছে সেটাও তাকে জানালেন, তার কনফিডেন্সিয়ালিটি আপনি মেনটেন করলেন। এই র ইনফরমেশনগুলোকে আপনি আগে টোটালটাকে ট্রান্সক্রাইব করলেন। এই সবগুলোকে পড়বার পর আপনি কতগুলা বড় আইডিয়া জট ডাউন করছেন যে হ্যাঁ এই বিষয়গুলো। আচ্ছা, এখন প্র্যাকটিসের জন্য আপনি একটা ডকুমেন্ট ফার্স্টে নিয়ে সেই ডকুমেন্টটাকে আপনি বিশ্লেষণ করেন যে এটা কি বিষয়, যে ওরা এই পার্টিসিপেন্ট সে এই ভায়োলেন্স গুলোকে কিভাবে দেখছে, সেগুলোকে আপনি এটার আন্ডারলাইং মিনিং গুলো কি সেগুলোকে আপনি মার্জিনে লিখলেন। এইভাবে করে সবগুলোকে আপনি আবার একটা লিস্ট করলেন। সেই লিস্টের মধ্যে আপনি কয়েক রকম কলাম করলেন যে এগুলো মেজর টপিক, এগুলো ইউনিক টপিক, কতগুলো লেফট ওভার টপিক এসছে, যেগুলো আগে আপনার মাথায় ছিল না বা যেগুলো হয়তো আপনার এইখানে বক্তব্যের মধ্যে নেই বা আপনার মূল আলোচনার বিষয়ের মধ্যে নেই, কিন্তু সেগুলোকে আপনার এখানে টপিক। তারপরে এগুলোকে আপনি প্রয়োজন আপনার কিওয়ার্ডস বিভিন্ন দিয়ে কোড করলেন যে আপনার বুঝবার সুবিধার জন্য যে এই ধরনের বক্তব্যগুলোকে আমি এই শব্দ দিয়ে বা এই ধরনের বক্তব্যগুলোকে এই নাম্বার দিয়ে বা এই কালার দিয়ে আমি আলাদা করব। এরপরে এখানে প্রয়োজনে নতুন কোড আসতে পারে। এবং আরেকটি কথা বলছি, এটি ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করবে। আপনার বিশ্লেষণ একরকম হতে পারে, আরেকজনের বিশ্লেষণ একরকম হতে পারে। আপনি প্রয়োজনে আপনার ইন্টার রিলেশনশিপ গুলো দেখলেন যে এই ভায়োলেন্সের সাথে এটার সম্পর্ক আছে, এটার সাথে এটার সম্পর্ক আছে, হয়তো এখানের সাথে কারোর সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ভায়োলেন্সের সম্পর্ক আছে, বা এই পোশাকের সাথে এই ধরনের ভায়োলেন্সের সম্পর্ক আছে, এগুলো আপনি লিখছেন। এখানে প্রয়োজনে রিকোড করছেন, প্রয়োজনে কিন্তু একটি কোডকে আপনি একাধিক জায়গায় ব্যবহার করতে পারছেন। এরপরে এইখান থেকে আপনি কতগুলো থিম ইভলভ করলেন যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে এরকম সমস্যা হয়, এই পাড়ায় দোকানে কিনতে যাওয়ার সময় এই ধরনের সমস্যা হয়, মানে কি ধরনের আপনার থিমগুলো এখানে প্রয়োজনে তাদের মুখের বক্তব্য থেকেও কতগুলো থিম আসতে পারে। তারপরে এগুলোর আপনি মিনিংগুলোকে আপনি বের করলেন। এখন আসি যে এইগুলো তো প্রয়োজনে আপনার লেখার প্রয়োজনে আপনি তাদের কথা থেকে কোট করলেন, মানে সেগুলো হচ্ছে আপনার এভিডেন্স। এরপর আবার আসি যে সেই পুরনো কথা, হোয়াট ইজ রিসার্চ, এটি পুরো কোর্সে বারবার আসবে। থিওরিটিক্যাল, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সাবস্টেন্টিভ ইস্যু এবং মেথোডোলজি, এই তিনটার মাঝখানে সম্পর্ক। এই তিনটার লিঙ্কটা আপনি আনছেন। মনে করেন যে আপনার রিসার্চ কোশ্চেনটি আপনি ফর্ম করছেন আপনার এই থিওরিটিক্যাল বেসিসে, যে একটু আগে যে উদাহরণটা দিয়েছি যে ভায়োলেন্স, স্ট্রাকচারাল, ডাইরেক্ট অ্যান্ড কালচারাল ভায়োলেন্সকে তারা কিভাবে দেখে। তারপরে আপনি ইনফরমেশন কালেক্ট করলেন, তাদের কথাগুলোকে আপনি এভাবে কোড ক্যাটাগরি করলেন, তারপরে ক্যাটাগরি করলেন স্ট্রাকচারাল, কালচারাল, ডাইরেক্ট ভায়োলেন্স। এরপরে এখান থেকে আপনি থিমগুলোকে আনলেন, হয়তো একই ধরনের থিমের আন্ডারে কয়েক রকম আপনার ক্যাটাগরি রিফ্লেকশন থাকতে পারে, সেগুলোকে আপনি লিখলেন। এটার ক্ষেত্রে যেখানে বলছি এবং যে কারণে বলছি যে এটার ক্ষেত্রে আপনার রাইটিং স্ট্র্যাটেজি, যে রাইটিং স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ। এবং এরভাবে আপনি দেখছেন যে আপনার যে শুরুতে রিসার্চ কোশ্চেন ছিল, যেটা আপনার একটা থিওরিটিক্যাল ফ্রেমের বেসিসে তৈরি করা বা কনসেপচুয়াল ফ্রেমের বেসিসে তৈরি করা, সেটি অ্যান্সার হয়েছে কিনা। এখন রাইটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আসি। রাইটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে কতগুলো বিষয়। সাধারণত কোয়ান্টিটেটিভ মেথড যারা ফলো করেন তারা কিন্তু আই উই ব্যবহার করেন না, হয় দ্য রিসার্চার সেইজ বা দিস পেপার সেইজ, মানে এক ধরনের অবজেক্টিভ একটা অবস্থান থাকে। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ আপনি সাবজেক্টিভ অবস্থানে যেতে পারেন, আই উই ব্যবহার করতে পারেন। শুরুতে বলেছিলাম এখানে আপনার পলিটিক্যাল স্ট্যান্স কি, ফিলোসফিক্যাল স্ট্যান্স কি, এথিক্যাল স্ট্যান্স কি, সেগুলোকে আপনি উল্লেখ করতে পারেন। সেগুলোর বেসিসে যে আপনার মেথডটা তৈরি হয়েছে সেটা আপনি নিশ্চিন্তে বলতে পারেন। তারপরে এটার রাইটিং স্টাইল হচ্ছে ন্যারেটিভ। এখানে ওয়ার্ডস গুলো খুব গুরুত্বপূর্ণ, যে আপনি ভাষায় টোটাল বিষয়টিকে ব্যাখ্যা করছেন। কারণ আবার শুরুর কথা আসছে যে সাহিত্য এবং দর্শন পাঠ, এটি কিন্তু গবেষকের জন্য খুব জরুরি। এটি আপনাকে ভাষা দেবে, আপনাকে চিন্তার বৈচিত্র্যের সাথে পরিচিত করবে এবং এই বিষয়টিতে আপনাকে আরো দক্ষ করে তুলবে। এবং বিষয়টি কিন্তু অনেকটা ইন্ট্রিনজিক। ইন্ট্রিনজিক মানে আপনি পড়তে পড়তে দেখা যাবে যে আপনার ভাষাটা ডেভেলপ করছে, দর্শন পড়তে পড়তে আপনার চিন্তাগুলোকে ডেভেলপ করছে। এখানে গবেষণা প্রয়োজন, আপনি যে তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়েছেন সেগুলোকে আপনি কোট হিসেবেও ব্যবহার করতে পারেন, কিন্তু তাদের না গুলোকে সাধারণত আমরা মেনশন করি না, কারণ এথিক্যাল প্রসিডিওরে
তাদের নাম মেনশন করার কথা না। সেই জন্য X1 X2 তারা এই কথাগুলো বলেছে। সেটা আপনি মেথডে বলবেন যে আপনি তাদের যে তথ্যগুলো নিয়েছেন তাদেরকে আপনি বিভিন্ন সিউডোনেমে আপনি সেটা X1 X2 হতে পারে বা তার মূল নাম পরিবর্তন করে অন্য নামে এভাবে করে দিয়েছে। আর তারপরে যেটি কথা বলি যে এখন পর্যন্ত কোয়ালিটেটিভ রিসার্চের বিষয়টি একটু হয়তো অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে, তো এটি আসলে এক ধরনের করে শেখার বিষয়। করলে দেখবেন যে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে, যত করবেন তত সহজ হবে। সে করবার জন্য এখনকার হোমওয়ার্কগুলোর কথা বলি। আজকে কয়েকটি হোমওয়ার্ক আছে। একটি হোমওয়ার্ক হচ্ছে আপনাদেরকে সেশন 2-তে বলা হয়েছিল যে আপনারা একটা অবজারভেশন করবেন এবং একটা ইন্টারভিউ করবেন। কেউ যদি আগে না করে থাকেন কোনো অসুবিধা নেই, আপনারা নতুন করে অবজারভেশন হচ্ছে আপনি কোনো একটা জায়গায় বসে থাকবেন, যে একটা পার্টিকুলার টাইম মেনশন রাখবেন, হয়তো এটার জন্য সময় বরাদ্দ করা হলো 5 মিনিট। আপনি 5 মিনিট একটা জায়গায় বসে কি কি হচ্ছে শুধু সেগুলো লিখবেন, কি কি হচ্ছে শুধু সেগুলো লিখবেন। এটি কিন্তু আবার আমি দুবার বললাম যে কি কি হচ্ছে সেটা লিখবেন, যে 5 মিনিট আছে। সময়টা কেন গুরুত্বপূর্ণ? এটি হচ্ছে যখন প্রফেশনাল গবেষক হতে যাবেন তখন কিন্তু আপনার অত সময় নেই। আপনাকে যদি তথ্য বিশ্লেষণ বা তথ্য আদায় করতে হয় আপনার জন্য হয়তো একটা সময় বরাদ্দ থাকবে, কারণ এটার সাথে অর্থ আরো অনেক কিছু জড়িত। সেই জন্য আমরা এখানে 5 মিনিট একটা সময় দিয়েছি, যে আপনি 5 মিনিট এক জায়গায় বসে যা যা দেখছেন শুধু সেটা লিখছেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এখানে নিজের বক্তব্য চলে আসে যে লোকটা ভালো না, লোকটা কেমন অসভ্য। আপনি কিন্তু অসভ্য দেখেননি, ভালো না কিন্তু দেখেননি। আপনি হয়তো আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে লোকটা রাস্তায় থুতু ফেললো, তাহলে আপনি এখানে লিখবেন লোকটা, যদি আপনি তার জামার রং নিতে চান, লাল রং জামা পরা লোকটা রাস্তায় থুতু ফেললো, তার পোশাক এই ছিল, তার এই ছিল, সেইভাবে পানি পিক ফেললো, এই সেই, সে রাস্তায় এগুলো করলো, শুধু এগুলো। এখন এই থুতু ফেললো সেইখান থেকে আপনি হয়তো করতে পারেন যে সে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন নয়, তিনি রাস্তায় এই কাজ কেন করলেন, সেখানে আপনার হয়তো স্ট্রাকচারাল বিষয়টা হতে পারে যে এখানে ডাস্টবিন ছিল না, যেগুলো ছিল না সেগুলো আপনার রিফ্লেকশনে আসতে পারে। কিন্তু এখানে আগে আপনি এটা অবজার্ভ করবেন। আর আপনার পরিচিত কারো একজনের সাথে আপনি কথা বলুন, একটা ইন্টারভিউ নেবেন কোন একটা বিষয় নিয়ে, তার সাথে কথা বললেন, সেই কথাগুলোকে আপনি রেকর্ড করলেন, তারপরে সেই রেকর্ডটাকে আপনি ট্রান্সক্রাইব করলেন, দেখে দেখে পুরোটা লিখলেন, মানে শুনে শুনে পুরোটা লিখলেন। এটি কিন্তু খুব টায়ার্ডসাম বিষয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি টোটালটাকে ট্রান্সক্রাইব করলেন, এরপরে এই যে এই সেশন 2 এগুলোকে আপনি জট ডাউন করছেন বিভিন্ন কোডে। একটু আগে যেটা বললাম যে যেটা প্রত্যক্ষ করছেন সেগুলোকে, এখানে অপরিচ্ছন্নতা আসতে পারে, এখানে ব্যবস্থাপনা ত্রুটি, কিন্তু এগুলো হচ্ছে আপনার কলামে, এগুলো থেকে আপনি নানা রকম কোডগুলোকে ব্যবহার করলেন। বা যার ইন্টারভিউ নিয়েছেন তার ইন্টারভিউ থেকে যে তার এইটা জীবনের এইটা রিফ্লেকশন, তার শৈশবের রিফ্লেকশন, শৈশবে এই সুন্দর স্মৃতির রিফ্লেকশন, শৈশবের খেলার স্মৃতির রিফ্লেকশন, এগুলোকে আপনি লিখলেন। কারণ এই যে একজন হয়তো শৈশবে খেলার স্মৃতি থেকে আপনি বাস্তবকে, এখনকার বাস্তবকে ব্যাখ্যা করতে পারবেন যে তখন এরকম তার মাঠ ছিল, এখন মাঠ নেই, সেগুলো হচ্ছে আপনার পরের বিশ্লেষণের বিষয়। আপাতত প্রথমে এই কাজটি করবেন। এরপরে আসি যে আপনাদেরকে রিসার্চ নোট দেয়া হয়েছে এবং এটা লিঙ্কটাও দেয়া আছে, যে রিসার্চার্স নোট, যেটা আমরা বলেছিলাম যে এটার নাম দিয়েছি নোটস ফর অ্যান্ড বাই রিসার্চার, যে আপনি রিসার্চার হিসেবে এটা আপনার জন্য এবং আপনার দ্বারা তৈরি করা। সেখানে প্রথমে যে বিষয়টা ছিল যে রিসার্চ আইডিয়া, এই যে একজনের সাথে কথা বললেন বা অবজার্ভ করলেন, এখান থেকে আপনি কি কি রিসার্চ আইডিয়া আসতে পারে সেগুলোকে আপনি লিখুন। রিসার্চারের ক্ষেত্রে কিন্তু বারবার লিখবেন, আবার লিখবেন, যে কারণ প্রথমে থিঙ্ক, রিড অ্যান্ড রাইটের সাথে কিন্তু একটা রি শব্দ ব্যবহার করেছিলাম, রিথিঙ্ক, রিড, রিরাইট, যে আপনার যে আইডিয়াটা এসছে সেটিকে আপনি আবার লিখলেন, যেটির ক্ষেত্রে রিসার্চারের নোটসটি একটি কাজে লাগতে পারে। তাই থার্ড যেই টাস্কটি, সেই টাস্কটি হচ্ছে এই যে আপনি নোটটি করলেন, যে আমার সেশন 4-এ এটির লিঙ্কটা দেওয়া আছে, এছাড়া আজকের এটির নিচেও আমরা লিঙ্কটা দিয়ে দেব। আপনি টোটাল যে প্রিপেয়ার দ্য নোটস ফর অ্যান্ড বাই দ্য রিসার্চার সেটি আপনি ফিল আপ করবেন।
যে একজনের সাথে কথা বলে আপনি কি কি রিসার্চ আইডিয়া পেলেন সেগুলোকে লিখলেন। এটাকে এখন জানবার জন্য আপনার ব্রডার কোশ্চেন কি হবে, স্পেসিফিক কোশ্চেন কি হবে, এর জন্য আপনার কি কি পড়া দরকার, এর জন্য কি কি থিওরিটিক্যাল লেন্স আছে, সেগুলোকে আপনি জট ডাউন করলেন। এবং এই রিসার্চের নোটটি কিন্তু প্লিজ কিপ করবেন, এটা রেগুলার আপনার কাছে রাখবেন, এটিকে আপনি সংরক্ষণ করবেন, কারণ দেখবেন এটি আপনার একটা খুব বড় অ্যাসেট হবে। প্রথমে লিখছেন আপনার মনে হবে অনেক দুর্বল, দ্বিতীয়বার লিখছেন আরেকটু সবল হবেন, এভাবেই। আচ্ছা, আর তারপরে আরেকটা যেটা হোমওয়ার্ক হচ্ছে সেটি হচ্ছে আজকের আলোচনাটি ক্রসওয়েলের বই থেকে নেওয়া হয়েছে একটা বড় অংশ, সেটি লিঙ্কটিও দেয়া আছে। ওই বইটির কোয়ালিটেটিভ প্রসিডিওর চ্যাপ্টারটি আপনারা পড়বেন, বইটির লিঙ্কটাও দেয়া আছে, পড়বেন এবং সেটি থেকে আপনি আপনার পছন্দ মতো নোট করবেন, যে আপনার যেগুলো আপনার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি নোট করবেন। তারপরে আরেকটি হোমওয়ার্ক, সেটি হচ্ছে এই যে লিখলেন পড়লেন সেটিকে আপনি আপনার নিজের ভাষায় সামারি করবেন, সেটা বাংলায় হতে পারে, ইংরেজিতে হতে পারে, নিজের ভাষায় আপনি সামারি করবেন, লেখকের ভাষায় না, আপনার নিজের ভাষায় এটিকে সামারি করবেন। তাহলে হোমওয়ার্কটির কথা আবার বলে শেষ করছি। প্রথম হোমওয়ার্ক হচ্ছে, যদি কেউ সেশন 2 এর কাজটি করে থাকেন অথবা নাও করে থাকেন তাহলে নতুন করে করবেন, যে একটি জায়গায় বসে 5 মিনিট আপনি অবজার্ভ করবেন, টাইমটাও লিখে রাখবেন যে কয়টা থেকে কয়টা আপনি অবজার্ভ করলেন, এবং কি কি দেখলেন সেগুলোকে লিখবেন, কি কি দেখলেন শুধু সেগুলোকে লিখবেন। আর আরেকটি হচ্ছে, কারো একজনের আপনি ইন্টারভিউ নিলেন, কারো একজনের আপনি টোটাল ইন্টারভিউ নিলেন, যে তার সাথে তার কথাগুলো, কোন একটা বিষয় নিয়ে তার সাথে কথা বললেন, তার জীবনের স্মৃতি হতে পারে, সেগুলোকে আপনি রেকর্ড করে তারপরে সেটিকে আপনি এখানে বিশ্লেষণ করলেন, সেটিকে আপনি প্রথমে ট্রান্সক্রাইব করলেন, যে টোটাল তার বক্তব্য এগুলো। সেজন্য প্রথমে আপনি দরকার হলে অবজার্ভ করছেন, তার সাথে সাথে সেটি ভিডিও করতে পারেন, কিন্তু যা দেখছেন শুধু সেগুলো আপনি পুরোটা লিখবেন। এই লেখাটি কিন্তু আপনার খুব কাজে লাগবে, কারণ এখান থেকে তারপর আপনি চেষ্টা করুন যে টোটালটাকে আপনি পড়ে এখান থেকে কি কি আপনার রিসার্চ আইডিয়া আসতে পারে। এটার জন্য আগে বলেছি যে আপনি সাইডে জট ডাউন করছেন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর মানুষের হাঁটা চলার সমস্যা, নানা রকম বিষয়ে হতে পারে, বা ইন্টারভিউ, একজনের শৈশব স্মৃতি, একজনের জীবনে অভিজ্ঞতা, অনেক কিছু হতে পারে, সেগুলোকে আপনি হুট করে এখান থেকে আপনি কোন একটা রিসার্চ আইডিয়াকে এক্সপ্লোর করার চেষ্টা করুন। তারপর নোটস ফর অ্যান্ড বাই দ্য রিসার্চার, যেই আপনাদের একটা গাইডলাইন দেয়া আছে, সেটিকে আপনি ফিল আপ করার চেষ্টা করুন। গাইডলাইনের লিঙ্কটিও দেয়া আছে, এটি আপনার ডায়েরির মধ্যে রাখবেন, এটিকে আপনি ওই যে ফ্রেমওয়ার্কটা দেওয়া আছে সেটিকে বারবার ফিল আপ করার চেষ্টা করুন, একবার, দুইবার, তিনবার, যতবার আপনার পছন্দ। একটা অনুরোধ করি, সেটি হচ্ছে যে এই যে রিসার্চের নোটস ফর অ্যান্ড বাই দ্য রিসার্চার, এটি চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একবার করে ফিল আপ করতে, দরকার হলে একই কথাই আপনি লিখছেন, দেখবেন রিরাইট করতে করতে আপনার নতুন আইডিয়া আসবে, কারণ গতকালের আপনি এবং আজকের আপনি এক নন। শুরুতে লিও টলস্টয়ের গল্পের যেই অংশটি থেকে বলেছিলাম যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, প্রেজেন্ট টাইম, তার মানে গতকালের আপনি থেকে কিন্তু আজকের আপনি আরো সমৃদ্ধ। আর হোমওয়ার্ক 2টি হচ্ছে ক্রেসওয়েলের বইটির কোয়ালিটেটিভ প্রসিডিউর চ্যাপ্টারটি পড়বেন, বইটির লিঙ্কটিও দেয়া আছে, এবং সেটা থেকে আপনি নোট করবেন, এবং তারপরের হোমওয়ার্ক সেটি হচ্ছে যে টোটাল চ্যাপ্টারটিকে আপনি সামারি করবেন আপনার নিজের ভাষায়, কারণ গবেষণার ক্ষেত্রে বারবার বলছি আপনার নিজের ভাষার দক্ষতা বাড়ানো খুবই প্রয়োজন, তার সাথে সাথে আপনার চিন্তার গভীরতা। এবং এর জন্য শুরুতে যে কথাটি বলেছিলাম সে কথাটি বলেই আবার শেষ করি, সেটি হচ্ছে সাহিত্য পাঠ এবং দর্শন পাঠ, এই দুটির অভ্যাস করবেন। তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা দেখবেন লিঙ্কের নিচে
ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়া ফেসবুক একটি গ্রুপও করা হয়েছে, আপনারা সেখানে আপনাদের হোমওয়ার্কগুলো চাইলে সাবমিট করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে। নেক্সট সেশনটি হবে আমাদের মিক্সড অ্যাপ্রোচের উপর, তার মানে রিসার্চ ডিজাইন 3, মানে পার্ট 3, মিক্সড অ্যাপ্রোচ। তাহলে আপনারা ভালো থাকুন, সাহিত্য দর্শন পাঠ করুন এবং গবেষণা করবার জন্য রিথিঙ্ক, রিরাইট, রিরিড এই অভ্যাসগুলোকে করুন। এবং আরেকটি অনুরোধ, নোটস ফর অ্যান্ড বাই দ্য রিসার্চার, এটিকে আপনারা নিয়মিত পূরণ করবার চেষ্টা করুন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।